আজ আমরা পড়ব লীলা মজুমদারের সব ভুতুড়ে গল্পগ্রন্থের অন্তর্গত স্পাই গল্পটি। তোমরা সকলেই জানো স্পাই ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ গুপ্তচর। আবার এই গুপ্তচরকে ইংরেজিতে ইনফর্মারও বলা হয়। যাই হোক, যেহেতু গল্পের নাম স্পাই, তাই আমরা ইনফর্মার বা গুপ্তচর শব্দটা ব্যবহার না করে স্পাই শব্দটাই ব্যবহার করব। গল্পের নাম শুনেই আমরা একটা রহস্যের ইঙ্গিত পাই, কিন্তু সেই রহস্যটা কি সেটা জানতে হলে পড়তে হবে গল্পটা। গল্পের কথক তার ছোট মামার থেকে শোনা গল্পই আমাদের কাছে পরিবেশন করেছেন। তাই গল্পের বিষয়ে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা কথক আগেই বলে দিয়েছেন। গল্পের ঘটনাটা ঘটেছিল দ্বিতীয় মহাযুদ্ধের শেষে ফ্রান্সের উত্তর উপকূলে। সুতরাং সেই সময় বা সেই স্থান সম্পর্কে শোনা বা বইয়ে পড়া ছাড়া আর উপায় নেই আমাদের তথা পাঠকের। গল্পকথক তার ছোট মামার মুখে যা শুনেছেন সেটাই আমাদের কাছে অর্থাৎ পাঠকের কাছে বলেছেন। গল্পকথকের ছোট মামা মিলিটারিতে চাকরি করতেন, ফলে দেশ বিদেশের নানা জায়গায় তিনি নানা ধরনের সামরিক কাজে গেছেন এবং সামরিক কর্মসূত্রেই একবার এক বাড়িতে, যেটা হানাবাড়ি বা ভুতুড়ে বাড়ি নামে পরিচিত, তাতে ওঠেন তদন্তের জন্য। যেহেতু সামরিক বাহিনীতে কাজ করতেন, সেই সঙ্গে নাস্তিক, ফলে ভূতে বিশ্বাস করতেন না। তাই ভুতুড়ে ব্যাপারটা মামা ও তাঁরই মতো আরও কয়েকজনের বিশ্বাস হয়নি। তারা ভেবেছিলেন ওই বাড়িতে কোনো স্পাই আছে, যেহেতু এটা যুদ্ধকালীন সময়, আর এই স্পাই ব্যাপারটাও তখন অবিশ্বাস্য নয়। কিন্তু সেই স্পাই যে আসলে ভূত, সেটা ঘটনাচক্রে কিভাবে জানা গেল সেটাই এ গল্পে আলোচিত হয়েছে। লীলা মজুমদারের গল্পে ভূত ভয়ঙ্কর রূপে হাজির হয় না, এটা আগেই আলোচনা করেছি। ভূত সাধারণ মানুষের বেশেই হাজির হয়েছে এবং মানুষকে সাহায্য করেছে নানাভাবে। তারও প্রমাণ পেয়েছি গল্পগুলিতে। এ গল্পেও আমরা দেখব স্পাইরূপী ভূত বা ভূতরূপী স্পাই কিভাবে সাধারণ মানুষের বেশে মানুষের কাছে উপস্থিত হচ্ছে, কি করছে, এইসব বিষয়গুলি। মহাযুদ্ধের শেষে এবং ফ্রান্সের উত্তর উপকূলে কি ঘটেছিল সেই ইতিহাসটা জানতে গল্পটা একটু পড়ব। আগেই বলেছি, গল্পকথকের ছোট মামা এ গল্পটা গল্পকথককে বলেছিলেন। অবশ্য প্রথমেই তিনি তার বেশ কিছু অভিজ্ঞতার কথা শুনিয়েছেন। মিলিটারিতে চাকরি করে করে যে চুল পাকিয়ে ফেলেছি সে কথা তো তোরা সকলেই জানিস। দুনিয়াতে এমন জায়গাই নেই যেখানে নানা রকম সামরিক কাজে কোনো না কোনো সময় আমি যাইনি। গত মহাযুদ্ধের শেষে যাদের কাজ ছিল ফ্রান্সের আনাচে কানাচে ঘুরে ঘুরে যত সব বিশ্বাসঘাতক বকধার্মিকরা দেশপ্রেমিকের ভেক নিয়ে নিশ্চিন্তে গা ঢাকা দিয়ে নিজেদের দেশের সর্বনাশের মধ্য থেকে বেশ দুপয়সা করে খাচ্ছিল, তাদের ধরিয়ে দেয়া। এই সময়ে যে কত রকম অভাবনীয় অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছিল সে তোরা কল্পনাও করতে পারবি না। ভয় কাকে বলে জানিস? এমন ভয় যে মুহূর্তের মধ্যে হিমের মতো ঠান্ডা ঘামে সর্বাঙ্গ ভিজে সপসপে হয়ে যায়। এ তো গেল ছোট মামার অভিজ্ঞতার কথা। এরপরই আসল গল্প শুরু হয়, যেটা ভুতুড়ে ঘটনা, তবে
প্রথম দিকে সকলে বললেও মামার বিশ্বাস হয়নি যতক্ষণ না নিজের সঙ্গে ঘটনাটা ঘটেছে। একবার একটা ভূতের বাড়ির সন্ধান পেয়ে হেডকোয়ার্টারের ভারী সন্দেহ হলো। সমুদ্রের ধারে নির্জন জায়গায় বহুদিনের পুরানো কালো পাথরের এক বিরাট বাড়ি। কতকাল যে কেউ ওখানে বাস করেনি তার ঠিক নেই। বড়ই দুর্নাম বাড়িটার। দিনের বেলাতেও সেখানে কেউ বড় একটা যাতায়াত করতো না। জানিসই তো পৃথিবীর সর্বত্রই পাড়া গাঁয়ের লোকেদের মনে এই ধরনের কুসংস্কার থাকে। কিন্তু ব্যাপারটা শুধু গেঁয়োগুজবে থেমে গেল না। সামরিক বিভাগের দুজন অফিসার জলঝড়ের সন্ধ্যাবেলায় ওখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। বাড়িটার সম্বন্ধে কানাঘুষো তারাও শুনেছিলেন এবং আমারই মতো তারাও ঘোর নাস্তিক ও ভূত বা পরলোকে অবিশ্বাসী ছিলেন। সেজন্য দিনের আলো থাকতে থাকতে গোটা বাড়িটা তারা তন্ন তন্ন করে খুঁজেও দেখেছিলেন। বলা বাহুল্য, ধুলোয় ঢাকা ঘরগুলির মধ্যে ঘুরে ঘুরে কিংবা বাইরে বালি ও বেঁটে বেঁটে আগাছায় ভর্তি বাগানের দিকে চেয়ে চেয়ে কোথাও অস্বাভাবিক কিছু তাদের চোখে পড়ল না। কিন্তু আমরা সকলেই জানি ভূত বা ভুতুড়ে ঘটনার প্রাদুর্ভাব হয় সূর্য ডোবার পর, অর্থাৎ সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে। এ গল্পেও তাই ঘটল। চারিদিকে অন্ধকার করে রাত নেমে এলো। বাড়িটার হাবভাব কেমন যেন বদলে গেল। ধরা ছোঁয়ার মধ্যেও তেমন কিছুই নয়, কিন্তু সমুদ্রের ও বাতাসের উদ্দাম গর্জনকে ছাপিয়ে বাড়ির ভিতরকার ছোটোখাটো নানান শব্দ যেন বেশি করে তাদের কানে আসতে লাগলো। প্রথমটা তারা অতটা গা করেনি, কিন্তু ক্রমশ তাদের অস্বস্তির ভাবটা এমনি বেড়ে গেল যে একটা শক্তিশালী টর্চের আলোতে গোটা বাড়িটা আরেকবার পরীক্ষা করে দেখলেন এবং শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত করতে বাধ্য হলেন যে বাড়িতে নিশ্চয়ই আর কেউ আছে। হাতে হাতে যে প্রমাণ পেলেন তাও না, কিন্তু কীরকম জানিস এই মনে হলো স্নানের ঘরের কলের জল পড়ছে। দোরগোড়ায় পৌঁছালেই কে যেন চট করে কল বন্ধ করে পিছনের দরজা খুলে বেরিয়ে গেল। অথচ দরজা ঠেলে বাইরে প্যাসেজে বেরিয়ে দেখা গেল কেউ কোথাও নেই, সব ভোঁ ভোঁ। আবার শোয়ার ঘরের মধ্যে স্পষ্ট দেশলাই জ্বালবার খসখস শব্দ শুনে হুড়মুড় করে ঢুকে পড়ে দেখেন কিছু নেই। মেঝের উপর 2 ইঞ্চি পুরু হয়ে বহুদিনের জমানো ধুলো পড়ে রয়েছে। অবশেষে 2 বীরপুরুষ অন্ধকারের মধ্যে জলঝড় মাথায় করে ছুটে বেরিয়ে পড়েছিলেন। পরদিন সকালে দিনের আলোতে ব্যাপারটাকে খানিকটা হাস্যকর মনে হলেও ওই রকম পরিস্থিতিতে যখন চারিদিকে স্পাই খুঁজে বেড়ানো হচ্ছে, তখন এ বিষয়ে আরেকটু অনুসন্ধান করাই উচিত বলে সকলের মনে হলো। তখন ব্যাপারটা জানার জন্য সবাই উৎসুক এবং প্রকৃত ব্যাপারটা কী সেটা তদন্ত করার জন্যই আমরা জনাপাচেক সামরিক বিভাগের ঘুঘু অফিসার সঙ্গে অস্ত্রশস্ত্র, চোর ধরার নানা রকম ফাঁদ আর ফাঁসজাল, বড় বড় টর্চ ও সেট লাগানো লণ্ঠন আর বলা বাহুল্য ঝুড়ি ভরে আহার্য ও পানীয় নিয়ে সন্ধ্যা নামার পর রওনা হলাম। বাড়ি থেকে বেশ খানিকটা দূরে জিপ গাড়িটা রেখে পায়ে হেঁটে নিঃশব্দে ও যথাসম্ভব গোপনভাবে ভূতের বাড়িতে উপস্থিত হলাম। ভয় টয় পাওয়ার ছেলেই ছিলাম না আমরা। পৌঁছেই ঢাকা আলো নিয়ে সারা বাড়িটাকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে নিলাম। তারপর একতলা সিঁড়ির পাশে বড় ঘরটার একধারে খানিকটা ধুলো ঝেড়ে নিয়ে মেঝের ওপরেই পা মেলে দিয়ে বসে পড়লাম। লীলা মজুমদার তার গল্পে ভুতুড়ে বাড়ি বা হানা বাড়ির বর্ণনা সুন্দরভাবেই দিয়েছেন। এ গল্পেও তার ব্যতিক্রম হয়নি। বিরাট ঘর, উঁচু ছাদ দেখাই যায় না,
কার্নিশে কারিকুরি করা, মস্ত গুহার মতো চিমনি, তাতেও কত কারুকার্য, আর তার মধ্যেই 4টে মানুষ অনায়াসে লুকিয়ে থাকতে পারে। বদমাইশদের আস্তানা গড়বার এমন উপযুক্ত জায়গা খুঁজে পাওয়া দায়। পাছে ভয় পেয়ে চোর পালায়, তাই নড়ছি চড়ছি পা টিপে টিপে, নিঃশ্বাস প্রায় বন্ধ করেই রেখেছি। একটা সিগারেট পর্যন্ত ধরাচ্ছি না, আলোতে বা গন্ধে পাছে জানান দেয়। এমনিভাবে বসে আছি তো বসেই আছি। ঠিক এইভাবে কতক্ষণ কেটে গেছে জানি না। এমন সময় খট করে কে যেন দোতলার একটা দরজা খুলল। সঙ্গে সঙ্গে হঠাৎ হাত থেকে দরজা ফসকে গেলে বাতাসে যেমন দড়াম করে বন্ধ হয়, সেরকমই একটা আওয়াজ হলো। আমরা সতর্ক হয়ে উঠলাম। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে অতি সাবধানে কে যেন নেমে আসছে। আমরা নিঃশ্বাস বন্ধ করে অন্ধকারে গা ঢাকা দিয়ে দরজার আড়ালে এসে দাঁড়ালাম। সিঁড়ির শেষ দুটো ধাপ ক্যাচকচ করে উঠল। তারপর স্পষ্ট দেশলাই জ্বালাবার শব্দ। অন্ধকার ভেদ করে আমাদের 5 জোড়া চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছিল। আবছায়াতে যেন দেখতে পেলাম সে হাত আড়াল করে চুরুট ধরাচ্ছে। 5 জনে হঠাৎ টর্চ জ্বেলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়লাম। সিঁড়ির গোড়ায় ফ্যাকাশে মুখে গোল গোল চোখ করে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে একজন পাড়াগেঁয়ে ভদ্রলোক। হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছিলাম না। তার পরনে চেক কাটা ছাই রঙের ঝোলাঝালা একটি ড্রেসিং গাউন, মাথায় একটা কালো মতো তেলচিটে ভেলভেটের গোল টুপি, পায়ে তালি দেওয়া পুরানো স্লিপার, মুখে একটা সরু লম্বা জঘন্য ময়লা পাইপ, এক হাতে তামা দিয়ে বাঁধানো একটা দেশলাইয়ের বাক্স, অন্য হাতে কাঠি। নিরীহ গোবেচারী ভদ্রলোক হাত দুখানি ভয়ে থরথর করে কাঁপছে। চোখে হঠাৎ অত আলো পড়াতে যেন ধাঁধা লেগে গেছে, সর্বাঙ্গে ভয়ের ছাপ। এই পর্যন্ত আমরা অর্থাৎ পাঠকরা একেবারের জন্য ভাবতে পারে না যে ওই চর বা স্পাই আসলে ভূত। একদম গল্পের শেষ মুহূর্তে এই রহস্যের উদ্ঘাটন হয়েছে। আর রহস্যের উদ্ঘাটন হওয়ার পরই বা হওয়ার সঙ্গে সঙ্গে গল্পকথকের ছোট মামা ও তার সঙ্গী সাথীরা ঊর্ধ্বশ্বাসে পালাতে বাধ্য হয়েছে। যাই হোক, গল্পের শেষটাই আসি। আমরা 5 জনে কাণ্ড দেখে অট্টহাস্য করে উঠলাম। ঘাড় ধরে তাকে টেনে ঘরের মধ্যে এনে উজ্জ্বল সব আলো জ্বেলে তাকে প্রশ্ন করতে লেগে গেলাম। এতক্ষণ পর স্বাভাবিক কণ্ঠে কথা বলতে পেরে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। লোকটি কিন্তু বোকা সেজে রইল। আমতা আমতা করে নাম বললে ফিলিপ বারো, বারবার বললে ওই বাড়িতেই বাস করে। তার চেয়ে বেশি কিছু বের করা গেল না। কেমন যেন হকচকিয়ে গেছে, পরিষ্কার চিন্তা করতে পারছে না। তখন আমরা বুদ্ধি করে খাবারের ঝুড়িটা খুললাম। অত খাবার দেখে তার চোখ দুটো চকচক করে উঠল। যুদ্ধের মধ্য ও পরে ওসব দেশের লোকেদের সে যে কি কষ্ট, সে আর তোদের কি বলবো। হয়তো 2-3 বছরের মধ্যে এত খাবার একসঙ্গে দেখেইনি। তার সারা মুখে দারুণ একটা খিদে খিদে ভাব। এ প্রসঙ্গে একটু বলি, লেখিকা যেন যুদ্ধ পরবর্তী বা যুদ্ধকালীন সময়ে মানুষ এক মুঠো খাবারের জন্য কি যে হাহাকার করেছিল, সেই চিত্রটাই এ গল্পের মাধ্যমে পাঠকের কাছে কিছুটা হলেও তুলে ধরতে চেয়েছেন। তবুও লোকটা যে একটা স্পাই, এ বিষয়ে কারো মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। এই রকম ভীতু চেহারার মানুষরাই ভালো স্পাইগিরি করতে পারে। তাদের আসা যাওয়া কারো নজরে পড়ে না, কেউ তাদের সন্দেহ করে না। কিন্তু এই রকম একটা ক্ষুধার্ত ক্যাংলা স্পাই জন্মে কেউ দেখেনি। যাক, ভুতুড়ে বাড়ির রহস্যটা
এতক্ষণে খানিকটা খোলসা হলো বলে সকলেই মহা খুশি হয়ে তাকে পেড়াপিড়ি করে খাওয়াতে লাগলাম। আর সেও অকাতরে থাক থাক স্যান্ডউইচ, বিস্কিট আর ফ্লাক্স থেকে চা গিলতে লাগলো। অবশ্যই আমরা নিজেরাও যে উপোস করে রইলাম তা নয়। বাইরে সমুদ্রের ওপর দিয়ে হু হু করে ঝোড়ো হাওয়া বইছে। মস্ত মস্ত ঢেউ এসে পাহাড়ের ওপর আছড়ে পড়ছে, আর ঘরের ভিতর লণ্ঠনের কোমল আলোতে খাবার দাবার নিয়ে সকলে গোল হয়ে বসে দিব্যি একটা মজলিসি আবহাওয়া গড়ে তুলেছে। লোকটার কাছ থেকে কিন্তু সত্যিই বিশেষ কিছু খবর পাওয়া গেল না। তার পিছনে কে আছে, কী ধরনের তাদের কাজের পদ্ধতি, সে বিষয়ে হ্যাঁ না কিছুই বলে না। অবশ্য বলবে কি করে, সে তো আদেও স্পাই ছিল না। শেষ পর্যন্ত ক্যাপ্টেন লুই বললেন, ব্যাটা হয় নিরেট বোকা, নয় দারুণ চালাক। ওকে হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া ছাড়া আর উপায় দেখছি না। আমার নিজের লোকটার ওপর কেমন একটা মায়া পড়ে যাচ্ছিল। এরকম একটা অসহায় ভাব কখনো আমার চোখে পড়েছে বলে মনে হয় না। নিরীহ পাড়াগাঁয়ে বেচারা ভয়েই আধমরা। যদি সত্যিই স্পাইও হয়, তবুও সে যে নিজের তাগিদে হয়নি, অপরকেও ভয় দেখিয়ে জোর জবরদস্তি করে দলে বাগিয়ে নিয়েছে, এই রকম আমার মনে হতে লাগলো। আর সেই জন্যই ওকে হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া দরকার, সেটাও বুঝতে পারলাম। শেষ পর্যন্ত ক্যাপ্টেন লুই বললেন, তুমি তো নিজের কোনো পরিচয় দিতে পারছো না। নাম বলছো, অথচ কি করে তোমার দিন চলে বুঝি না। আত্মীয় স্বজন কে কোথায় বলতে পারছো না। লোকটা দুহাতে মুখ ঢেকে বলল, নেই, তারা কেউ নেই। তার সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগলো। ক্যাপ্টেন লুইয়ের দয়া মায়া ছিল। তিনি তাকে বুঝিয়ে বললেন, তা বললে চলবে না। তুমি যে স্পাই নও তাই বা কে বলবে। সে হঠাৎ মাথা তুলে অনেকখানি স্পষ্ট করে বলল, স্পাই? কার স্পাই? কে আছে যার জন্য স্পাই হব? এতক্ষণ পর্যন্ত গল্পটা স্বাভাবিকই চলছিল, বরং একটা আনন্দও ছিল মনের মধ্যে যে ভুতুড়ে সমস্যাটার সমাধান হয়েছে। কিন্তু হঠাৎ করে ওই স্পাই রূপী অসহায় মানুষটি উদ্ভ্রান্তের মতো ছুটে বেরিয়ে গেল, এবং বেরিয়ে যাওয়ার পরই যা ঘটল তা পুরো গল্পের মোড়টাকে ঘুরিয়ে দিল। এবং এ যে লোকের কুসংস্কার বা গুজব নয়, প্রকৃত ভুতুড়ে ঘটনা, তা পরিষ্কার হলো কথকের ছোট মামা ও তার সঙ্গী সাথীদের কাছে। লোকটি উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকিয়ে হঠাৎ অন্ধকারে সিঁড়ির দিকে দৌড় মারল। ক্যাপ্টেন লুইও সঙ্গে সঙ্গে আরে ধর ধর করে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। সে একবার চারিদিকে বিভ্রান্ত দৃষ্টি নিয়ে, না না, এটা আমার বাড়ি, এখান থেকে আমি কোথাও যাব না, এই বলে আমাদের পাঁচজনের উৎসুক্য ভরা চোখের সামনে সেই লণ্ঠনগুলির উজ্জ্বল আলোতে মুহূর্তের মধ্যে লোকটা অদৃশ্য হয়ে গেল। ক্যাপ্টেন লুইয়ের মনে হলো বুঝি বাতাসকে আলিঙ্গন করেছেন। আর এরপর এক দণ্ডও অপেক্ষা না করে জিনিসপত্র সব সেখানে ফেলে রেখে টলতে টলতে কোনো রকমে বাইরে বেরিয়ে এলাম। মিলিটারি ব্যাপার ওইখানেই শেষ হয়ে যেতে পারে না। পরদিন লোক গিয়ে জিনিসপত্র উদ্ধার করে আনলো, এবং বহু অনুসন্ধানের পর জানা গেল যে ফরাসি বিপ্লবের সময় থেকে ওই বাড়ি খালি পড়ে আছে। মালিকরা ওই সময়ে নির্বংশ হয়ে গেছিল। আর এখানেই গল্পের ইতি টেনেছেন লেখিকা। সুতরাং গল্পটা পড়ে আমরা অর্থাৎ পাঠকরা ভুতুড়ে গল্পের সঙ্গে সঙ্গে ইতিহাসেরও কিছুটা হদিশ পেলাম। মহাযুদ্ধ, ফরাসি বিপ্লব ইত্যাদির মতো বিষয়গুলি আমাদের কাছে কিছুটা হলেও উঁকি মেরে গেল। লেখিকা যেন বা এই ভুতুড়ে গল্পের মধ্য দিয়ে
ইতিহাসের ঘটনাকে পাঠকের কাছে আকারে ইঙ্গিতে তুলে ধরতে চেয়েছেন। আর এখানেই লেখিকা লীলা মজুমদারের অনন্যতা। আজ এই পর্যন্তই।